একাদশ শ্রেণী রসায় থার্ড সেমিস্টার তৃতীয় অধ্যায় মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্তি। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়নন বিভব বা আয়নীভবন এনথ্যালপি। ইংরেজিতে বলা হয় আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পটেনশিয়াল। তো আয়নন বিভব বা আয়নীভবন এনথালপি মানে কি? এবার আমরা ধরে নিচ্ছি এটি একটি পরমাণু, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটনগুলি থাকবে এবং নিউট্রন থাকবে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ থাকে। এখানে আমি দুটি কক্ষপথ এঁকেছি। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন দিয়েছি। তো এই ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথটিকে বলা হচ্ছে সর্ববহিস্থ কক্ষ। সর্ববহিস্থ কক্ষ মানে কি? সর্বশেষ যে কক্ষে ইলেকট্রন থাকে সেটিকেই বলা হচ্ছে সর্ববহিস্থ কক্ষ। তো এখানে দ্বিতীয় কক্ষটি হচ্ছে সর্ববহিস্থ কক্ষ। আর যতগুলি কক্ষ আছে তার মধ্যে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলি থাকে সেগুলি নিউক্লিয়াস থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। তাই জন্য বলা হয় এই ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রন। অর্থাৎ এখানে যে 3টি ইলেকট্রন দেখতে পাচ্ছি, প্রথম কক্ষে 2টি এবং দ্বিতীয় কক্ষে 1টি, এই ইলেকট্রনটি হচ্ছে কি সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রন। অর্থাৎ এই ইলেকট্রনকে যদি আমি এই কক্ষপথ থেকে বের করতে চাই বা অপসারিত করতে চাই, তাহলে যা শক্তি লাগবে সেটা এখান থেকে ইলেকট্রন অপসারিত করার জন্য শক্তির থেকেও কম। অর্থাৎ এখান থেকে বের করতে বেশি শক্তি লাগবে, এখান থেকে বের করতে কম শক্তি লাগবে। তো এবারে কি করব, আমরা একটা পরমাণু, যেটা এখানে ছবিটা এঁকেছি, একটা পরমাণু যেখানে 3টি ইলেকট্রন আছে এবং 3টি প্রোটন আছে, সেই সঙ্গে নিউক্লিয়াসে নিউট্রনও বর্তমান। এই পরমাণুতে যেহেতু 3টি ইলেকট্রন এবং 3টি প্রোটন আছে, ধনাত্মক, তার পাশে আমি 3 লিখে রেখেছি, তাই জন্য এটি হচ্ছে প্রসম এবং এটি বিচ্ছিন্ন অবস্থায় আছে। মানে কি, এর আশেপাশে কোনো রকম অন্য পরমাণু নেই। অন্য পরমাণু থাকলে কি হতে পারত যে এর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি ওই অন্য পরমাণুর কক্ষে স্থানান্তরিত করে দিত, অথবা অন্য কক্ষের সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন এর সর্ববহিস্থ কক্ষে স্থানান্তরিত হতো, অথবা এর সর্ববহিস্থ কক্ষের একটি অযুগ্ম ইলেকট্রন আর অন্য পরমাণুর সর্ববহিস্থ কক্ষের অযুগ্ম ইলেকট্রন মিলে ইলেকট্রন জোড় গঠন করত এবং কক্ষগুলোর অভিলেপন হতো। তো এই সমস্ত ঘটনাগুলি যাতে না ঘটে সেই জন্য একে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হচ্ছে। অর্থাৎ এর আশেপাশে কোনো অন্য পরমাণু নেই, অর্থাৎ এ কারোর দ্বারা প্রভাবিত হচ্ছে না। এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন অবস্থা। তাহলে কি, প্রথমে দেখলাম প্রসম, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা একই আছে। বিচ্ছিন্ন, অন্য কোনো পরমাণুর দ্বারা প্রভাবিত নয়, এবং গ্যাসীয় অবস্থায়। এবার ধরতে পারি তাহলে এই পরমাণু থেকে অন্য যে পরমাণুগুলো আছে সেগুলো অনেক দূরে বা অসীম দূরে আছে। পরমাণুগুলির মধ্যে যদি দূরত্ব অনেকটাই হয় তাহলে তাদের অবস্থাটা গ্যাসীয় অবস্থা হয়। মানে এই রকমেরই পরমাণু, একই পরমাণু অনেক দূরে দূরে আছে, অন্য পরমাণু তো দূরে আছেই, এই সেম পরমাণুই এর থেকে অনেক দূরে আছে। তাহলে আমি ধরতেই পারি যে যেহেতু পরমাণুগুলির মধ্যে দূরত্ব অনেকটাই বেশি, তার মানে এরা গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে কি হলো, আমরা পরমাণুটাকে কেমন শর্তে রাখছি? প্রসম, বিচ্ছিন্ন এবং গ্যাসীয় এবং ভূমিস্তর অবস্থা। অর্থাৎ এই পরমাণুটি একদম স্বাভাবিক অবস্থায় আছে, অর্থাৎ ওর মধ্যে অন্তর্নিহিত শক্তি যা থাকা উচিত এই রকম গঠনের জন্য, যে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন ঘুরছে,
দ্বিতীয় কক্ষে একটি ইলেকট্রন ঘুরছে, কেন্দ্রে 3টি প্রোটন এবং তার সঙ্গে নিউট্রন উপস্থিত। এই অবস্থায় ওর আন্তঃশক্তি যা হওয়া উচিত তাই আছে। না এ বাইরে থেকে শক্তি গ্রহণ করেছে, না এ তার অন্তর্নিহিত শক্তি বর্জন করেছে, অর্থাৎ এর থেকে কোনো শক্তি বর্জিত হয়নি। এটাকেই বলা হয় ভূমিস্তর অবস্থা, অর্থাৎ এ তার স্বাভাবিক অবস্থায় আছে, পরমাণুটি তার স্বাভাবিক অবস্থায় আছে। এই অবস্থায় এই পরমাণুটার সর্ববহিস্থ কক্ষ, যেটা এখানে দ্বিতীয় কক্ষ, সর্ববহিস্থ কক্ষ থেকে এই ইলেকট্রনটা, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দুর্বলভাবে আবদ্ধ, যাকে আমি অপসারিত করে অসীমে নিয়ে যাব, তার জন্য আমাকে শক্তি এখানে দিতে হবে। কারণ কি, এই ধনাত্মক আধান এই ইলেকট্রনকে আকর্ষণ করে থাকে, অর্থাৎ এই ইলেকট্রনটি একটি আকর্ষণ বলের দ্বারা এখানে রয়েছে, তাই একে এখান থেকে অপসারিত করতে শক্তি দিতে হবে। এবার শক্তি আমি দিচ্ছি, কথার কথা ধরে নিচ্ছি আমি 5 কিলো ক্যালোরি পার মোল শক্তি আমি দিলাম। দেওয়ার ফলেই এখান থেকে ইলেকট্রনটি নির্গত হচ্ছে। তাহলে 6 কিলো ক্যালোরি মোল ইনভার্স দিলেও কিন্তু শক্তি নির্গত হবে। কিন্তু আমাদের বলা আছে ন্যূনতম যে শক্তি দিলে ইলেকট্রনটা অপসারিত হয়, সেই ন্যূনতম শক্তির কথা আমাদের মাথায় রাখতে হবে, বা ন্যূনতম শক্তির জায়গায় ধ্যান রাখতে হবে। তার থেকে বেশি শক্তি দিলেও কিন্তু বেরোবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ন্যূনতম শক্তির কথা। জাস্ট যে শক্তিটা দিলে ইলেকট্রনটা এই কক্ষপথ থেকে বেরিয়ে অসীমে চলে যাবে এবং এর ফলে পরমাণুটি একক ধনাত্মক আধান বিশিষ্ট বা ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়নে পরিণত হবে। কারণ প্রথমে তো এখানে 3টি প্রোটন এবং 3টি ইলেকট্রন ছিল, সেখান থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেল, তার জন্য একটি ঋণাত্মক আধান কমে গেল, ধনাত্মক আধান একটি বেশি হয়ে গেল। এই জন্য এখানে একক ধনাত্মক আধান বিশিষ্ট চার্জ, একক ধনাত্মক আধান বিশিষ্ট বা চার্জ বিশিষ্ট ক্যাটায়নে পরিণত হলো। এটি হচ্ছে এই পরমাণুটি, বা এটি পরমাণু নেই এখন, এটি হচ্ছে আয়ন। এর কি হয়ে গেল, এটি হয়ে গেল একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন, কিন্তু এ হবে গতিশক্তিহীন। এবার ক্যাটায়নে পরিণত হলে, যেমন যদি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখি, আমরা যখন সমস্ত সিস্টেমটি একদম চালু থাকে তখন ক্যাটায়ন ক্যাথোডের দিকে, অ্যানায়ন অ্যানোডের দিকে গতিশীল হয়। তার মানে ওই আয়নগুলোর মধ্যে একটা গতিশক্তি আসে। কিন্তু এই যে আয়নটিতে পরিণত হবে তার ফলে এর মধ্যে কোনো গতিশক্তি বা গতি আসবে না, গতিশক্তিহীন হবে। এই আয়নটি কি গতিশক্তিহীন হবে। তাহলে যে ন্যূন শক্তিটা আমার লাগছে সেটাকেই বলছি আমরা আয়নীভবন শক্তি বা আয়নীভবন এনথালপি বা প্রথম আয়নীভবন এনথালপি। কেন? বা প্রথম আয়নীভবন শক্তি, আয়নন বিভব। কেন? কারণ আমরা প্রথম ইলেকট্রন বের করছি। এইবার এই একক ধনাত্মক আধান বিশিষ্ট এই ক্যাটায়নটি থেকে যখন আমি দ্বিতীয় ইলেকট্রনটি বের করব, তার জন্য আমাকে ন্যূনতম শক্তির প্রয়োজন। সেই শক্তিটাকে তখন আমরা বলবো দ্বিতীয় আয়নন বিভব বা দ্বিতীয় আয়নন এনথালপি। তাহলে আমরা একবার সংজ্ঞাটা পড়ে নিচ্ছি। কি হলো সংজ্ঞাটা? এটা তো আমরা ঘটনাটা বুঝলাম যে আয়নীভবন মানে কি। এবার সংজ্ঞাটা: ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে স্থিত মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নন বিভব বা প্রথম আয়নীভবন এনথালপি বলে। এবার আমরা যদি সেটিকে সমীকরণের আকারে প্রকাশ করি, আমি ধরে নিচ্ছি এই একটি পরমাণু যেটি গ্যাসীয় অবস্থায় আছে, প্রসম এবং বিচ্ছিন্ন। এর মধ্যে যে আমি I1 ন্যূনতম শক্তি প্রয়োগ করলাম, তাহলে কি হলো, এর সর্ববহিস্থ কক্ষ থেকে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটি বেরিয়ে গেল, অসীমে চলে গেল এবং এর মধ্যে একটি ধনাত্মক আধান আসলো। এটি হয়ে গেল তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট গ্যাসীয় ক্যাটায়ন। এই যে প্রক্রিয়াটির ক্ষেত্রে যে ন্যূনতম শক্তি অর্থাৎ I1 আমরা প্রয়োগ করলাম, সেটি হচ্ছে এই ক্ষেত্রে প্রথম আয়নন বিভব বা প্রথম আয়নীভবন এনথালপি বা ফার্স্ট
আয়নাইজেশন পটেনশিয়াল বা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। তো এই ছিল আয়নন বিভব বা আয়নীভবন এনথালপি। ধন্যবাদ।